লেভেলে কন্ট্রিবিউট করে, পলিসি লেভেলে কাজ করে, সেই ধরনের প্রতিনিধিও আছেন এখানে। তো সুতরাং এটা একটা কম্বাইন্ড গ্রুপের থেকে যখন আমরা ইনপুটগুলি এই ফ্রিল্যান্সিং হাবটা এটা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে আমরা যথাযথ কিছু পরামর্শ প্রত্যাশা করছি। আশা করা যায় যে সেটা আমরা হয়তো বা পাবো। আমি রিকোয়েস্ট করব যে আমরা ওই কাজটা করার আগে আমাদের ছোট্ট একটা প্রেজেন্টেশন আছে, আমি একটু বড়ই বলবো, যাই হোক ওই প্রেজেন্টেশনটা দেখলে পরে আমাদের কিছু আইডিয়া ক্লিয়ার হবে যে আসলে আমরা কোন অ্যাঙ্গেলে কোন অ্যাপ্রোচে যাচ্ছি। ওইটা যদি মাথায় ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা যেই কাজটা করব সেই কাজটা আমরা দিতে পারবো না। তো এই জায়গায় আমি সবাই রিকোয়েস্ট করবো যে একটু কাইন্ডলি আমরা প্রেজেন্টেশনটা একটু মনোযোগ দিয়ে যদি যাই, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কি আসছে যে আমরা স্কিল বেস গ্রুপগুলো যদি করি তাহলে বোধহয় মোর বেনিফিট হবে। মানে যদি গ্রাফিক্স ডিজাইন যে কোর গ্রুপটা কাজ করেন বা এসইও নিয়ে যে কোর গ্রুপটা কাজ করেন, ওই আলোকে যদি সুযোগ যদি থাকে, এরকম সুযোগ যদি থাকে, বেসিক্যালি ডিশের উপরে ডিপেন্ড করে, স্কিল হাবের উপরে না। হ্যাঁ, একটা প্রপোজাল আসছে এখানে মিস থাকতে পারে, পর্যটন নিয়ে করে। সো while this type of thing আমরা again and again এটাই প্র্যাকটিস করি যে আমরা গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং এর উপর স্কিল হাব করি। এই ট্রেন্ড থেকেই বের হয়ে এক বছর আপনি এই ট্রেন্ডে কোনো কাজ পাবেন না, কারণ এআই এটাকে ক্যাপচার করে নেবে। সো হাব যখন হতে হবে শুড বি অ্যাডভান্স টেকনোলজি ক্রিয়েটেড হবে, ইনক্লুসিভ ফ্রম অল সেক্টরস। সো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, চিন্তা করতে হবে যে আমি মার্কেট প্লেস এবং হাব ইনক্লুড করব। সো যে ট্রেন্ডটা সামনে আসতেছে সে আগামী 5 বছরে সেই ট্রেন্ডকে বেস করে করা। এক্সেলেন্ট, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ডেফিনেটলি সুন্দরের সাথে একটু সংযোজন করি। মূলত আমরা যদি এখন আমরা সেক্টর কিংবা স্পেসিফিক অকুপেশন স্পেসিফিক যদি, তাহলে কিন্তু আমরা হাবের জায়গায় যেতে একটু স্ট্রাগল করতে হবে। সুতরাং আমরা যেহেতু হাব করা মানে হচ্ছে কি হাবের একটা ফ্রেমওয়ার্ক, সেটা ইনক্লুসিভ ফর অল। আপনাদের এখান থেকে যেই শীটটা আসবে এই শীটে বেসিক জিনিসগুলো থাকবে, প্রত্যেকটা জায়গা থেকে যখন আসবে এইটাকে যখন আমরা কম্পাইল করে এক জায়গায় নিব তখন কিন্তু আমার সবগুলো জিনিস এক জায়গায় চলে আসবে। সুতরাং আমরা এই অকুপেশন স্পেসিফিক জায়গায় আমরা মানে কি না গেলেই বেটার, ঠিক আছে? এই পর্যায়ে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এই প্রেজেন্টেশনটা দেখবো। আমার কাছে মনে হয় যে আমি খুব ডেপথে যাব না, এখানে অনেক ইনফরমেশন আছে, কিন্তু সেই জায়গাটা আমরা একটু চেষ্টা করবো যাতে এই ওভারভিউ নিতে। কি বলে মার্কেট ভলিউমটা অ্যাবাউট 500 বিলিয়ন প্লাস। তারপর হচ্ছে কি যে অথচ সেই জায়গায় আমাদের কিন্তু কক্সবাজারের কনটেক্সটটা কিন্তু আমরা অনেক বেশি পিছিয়ে। এখানে ন্যাশনাল এক্সপার্টসরা অনেকেই আছেন, তারা এই বিষয়গুলো অনেক ভালো জানেন। তারপর হচ্ছে কি যে আমরা এই জায়গাটাতে কক্সবাজারকে আসলে আমরা যে ইনফ্রাস্ট্রাকচারাল জায়গা, ট্রেনিং, মার্কেট লিঙ্কেজ, এই ধরনের যে জায়গাগুলোতে আমরা করবো, সেই জায়গায় কিন্তু আমাদের অনেক গ্যাপস এবং অনেক ল্যাগ আছে। তো এই জায়গাগুলিকে আমরা এই ব্যাকগ্রাউন্ড অফ কনটেক্সট হিসেবে বিবেচনা করছি। আর এই সম্পূর্ণ বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারবো যদি আমরা একটা ডিজিটাল হাব বলি বা ফ্রিল্যান্সিং হাব যদি তৈরি করতে পারি, তাহলে এই জিনিসগুলি অ্যাড্রেস করতে পারি। তো এর পরের স্লাইডে আমরা যদি দেখি আসলে কেন এটা আমরা কক্সবাজার কেন্দ্রিক চিন্তা করব, মানে কি কারণে আমরা কক্সবাজার চিন্তা করব। আমরা মূলত হচ্ছে কি যে এই আমাদের এখানে ইয়ুথ এবং ওমেনদেরকে ডিজিটাল জবের জায়গায় এম্পাওয়ার করার জন্য আমরা এটা করব, এবং হচ্ছে কি যে লো ইনকামের জায়গায় ডিপেন্ডেন্সিটা আমরা কমাতে চাই, সেই জায়গা থেকে আমরা বেরোয় আসতে চাই। এরপর হচ্ছে কি যে আমাদের এই ইন্টারনেট এবং মোবাইল ইউজের যে লিভারেজের যে জায়গাটা, এই জায়গাটা আমরা মানে কি ফিরে আসতে চাই। এবং আমাদের হচ্ছে যে আমাদের যেই ভালনারেবল পপুলেশনস যারা আছে তাদের এইখানে আমরা মূলত রেজিলিয়েন্সের জায়গাটা আমরা ইমপ্রুভ করতে চাই। এরপরে হচ্ছে কি যে আমরা স্ট্রং গ্লোবাল ফ্রিল্যান্সিং রেপুটেশনসটা আমরা ইউজ করতে চাই। বাংলাদেশের যে রেপুটেশনটা তৈরি হয়েছে, এই যে আমাদের ন্যাশনাল এক্সপার্টরা আছে এবং হচ্ছে কি যে সারা দেশে আমাদের যে অপরচুনিটি এবং বিভিন্ন এলাকা কেন্দ্রিক যদি আমরা বলি, আমাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এরিয়া ভিত্তিক কিন্তু কিছু আমাদের এই ক্লাস্টার তৈরি হয়েছে, সেই সমস্ত ক্লাস্টারের এক্সাম্পলটা আমরা কক্সবাজারে সেট করতে চাই। তারপর হচ্ছে কি যে আমরা আমাদের যে এই ভিশন আছে, ন্যাশনাল ভিশন এবং গ্লোবাল ভিশন, সেই সমস্ত জায়গাগুলিতে আমরা করতে চাই। পরের স্লাইডে যদি আমরা যাই, আমাদের এইটা ডিজিটাল হাব স্থাপন করার যে ভিশন এটা এরকম হতে পারে, এগুলি কিন্তু সবই ড্রাফট, এটা কিন্তু কোনো না। আমরা যখন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করব
এই ফ্রেমওয়ার্কটা নিয়ে আমরা ন্যাশনাল লেভেলে এটা ভ্যালিডেশন করা হবে, আরো বড় আকারের কিছু চিন্তা ভাবনা আছে। তো সেই জায়গাতে আমরা হচ্ছে কি যে মূলত কক্সবাজারকে আমরা ডিজিটালি গ্লোবাল ফ্রিল্যান্সিং হাবের জায়গায় আমরা ট্রান্সফর্ম করতে চাই। এটা হলো কি আমাদের একটা ভিশনের জায়গা। আর মিশনের জায়গা যদি বলি, আমরা মডার্ন টেকনোলজি এবং টোটাল ইকোসিস্টেমটাকে আমরা লিঙ্ক করে এই জায়গাতে আমরা ফ্রিল্যান্সিং গ্লোবাল অপরচুনিটিটা আমরা এস্টাবলিশ করতে চাই। এটা হলো আমাদের মিশনের জায়গা। পরের স্লাইডে যদি আমরা যাই, তাহলে আমরা যদি দেখি যে আমাদের কিছু অবজেক্টিভস আছে, যেমন হচ্ছে যে আমরা ইয়ুথ এবং ওমেনদের ক্যাপাসিটি বিল্ড আপ করব। তারপর হচ্ছে যে আমাদের কো-ওয়ার্কিং স্পেস ফ্যাসিলিটিস এর জায়গাগুলি আমরা প্রোভাইড করতে চাই। এরপর হচ্ছে যে আমাদের এক্সেস ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মের জায়গাগুলি সেইগুলিকে আমরা ফ্যাসিলিটেট করতে চাই। এরপর হচ্ছে যে ডিজিটাল এন্টারপ্রেনারশিপের জায়গায় আমরা ইনকিউবেশনের মানে কি ইন্ট্রোডিউস করতে চাই। এরপর হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট রিডিউস করতে চাই এবং রেজিলিয়েন্ট আমরা বিল্ড আপ করতে চাই। এরপর হচ্ছে যে আমরা রেপ্লিকেবল একটা জায়গায় থাকতে চাই, যেটা হচ্ছে যে এইখানের এই এক্সাম্পলটা যাতে আমরা পরবর্তীতে দেশের অন্যান্য জায়গায় আমরা যাতে সেট করতে পারি। এবার কোর্স সার্ভিস, এই হাব থেকে আসলে কোর্স সার্ভিসগুলি কি হবে, স্কিলস ট্রেনিং সার্টিফিকেশন এটা তো থাকবেই। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং সাপোর্ট, হ্যাঁ মানে আপনার প্রোফাইল বলেন, বিডিং বলেন, মেন্টরশিপ বলেন। এরপরে এন্টারপ্রেনারশিপ ইনকিউবেশনের জায়গায়, হ্যাঁ ফান্ডিং এর জায়গা বলেন, ব্র্যান্ডিং বলেন, লিগ্যাল সাপোর্টের জায়গা বলেন। এরপরে মার্কেটিং লিঙ্কেজের জায়গায়, হ্যাঁ আউটসোর্সিং ফার্ম ক্লায়েন্ট এই জায়গাটাতে ব্রিজিং করা। তারপর হচ্ছে যে কমিউনিটি বিল্ড আপ করা, মানে হচ্ছে যে এই ফ্রিল্যান্সিং রিলেটেড ক্লাবস, তারপর হচ্ছে যে ইভেন্ট এবং নেটওয়ার্কিং, এই ধরনের জায়গাগুলি তৈরি করা যাতে করে আসলে কম্বাইন্ডলি একটা ইকোসিস্টেম বিল্ড আপ হয়। আমি এই মুহূর্তে রিপন ভাইকে মিস করছি। রিপন ভাই হচ্ছে যে আমাদের ইকোসিস্টেম ডেভেলপের জায়গাটাতে ওনার বেশ ভালো একটা এই জায়গা আছে। যাই হোক পরের স্লাইডে যাচ্ছি। আমরা হচ্ছে যে এই হাবটা আসলে কি কি ফ্যাসিলিটেট করবে, কি কি বিষয়গুলো ফ্যাসিলিটেট করবে। আমরা এই ডেফিনেটলি হাই স্পিড ইন্টারনেটের একটা ব্যাপার তো আছেই, আইটি এনাবল কো-ওয়ার্কিং স্পেসের একটা ইস্যুজ আছে এবং ট্রেনিং ল্যাব, তারপর যে সফটওয়্যারের ইস্যু আছে, মাল্টিমিডিয়া স্টুডিওর ইস্যু আছে। এক একটা অকুপেশন ওয়াইজ অনেক রকমের ইস্যুস থাকবে, কিন্তু সবগুলি বিষয়ই আমরা এখানে কম বেশি আনার চেষ্টা করেছি। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, যখন আপনারা কাজ করবেন তখন এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনারা ওই জায়গায় ইনপুট দিলে তখন এটা আমাদের জন্য হবে, কারণ আমাদের অনেক কিছু মিসিং থাকতে পারে। তারপর হয়ে গেছে এই যে মিটিং রুম বলেন বা ভিডিও কনফারেন্সিং এর যে জায়গাগুলো, তারপরে ওমেন ফ্রেন্ডলি ফ্যাসিলিটেশন, হ্যাঁ উইথ চাইল্ড কেয়ার, এই জায়গাগুলি ইনক্লুশনের জায়গা। তারপরে অ্যাক্সেসিবিলিটি অফ পিডব্লিউডি, তারপরে ভার্চুয়াল হেল্প ডেস্ক বা রিসোর্স লাইব্রেরি, এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেক ধরনের সফটওয়্যার আছে অনেক হাই পে, ওই জিনিসগুলি আসলে মানে অনেক সময় অনেকের অ্যাক্সেসিবিলিটির জায়গায় অনেক ব্যারিয়ার আছে। এটা ন্যাশনাল এক্সপার্টরা অনেক ভালো জানবেন। আমরা যদি পরের স্লাইডে যাই, আমাদের টার্গেট বেনিফিশিয়ারিজ কারা হবে। আমাদের টার্গেট বেনিফিশিয়ারি যে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ইয়ুথ, এডুকেটেড যারা, কারণ আমাদের কিন্তু একটা কথা আমাদের পেপার পত্রিকায় হর হামেশা ঘুরে বেড়ায় যে আমাদের ইউনিভার্সিটিগুলি হচ্ছে কি যে এই শিক্ষিত বেকার তৈরির কারখানা। এই কথাটা কিন্তু আমাদের ভিতরে একেবারে মানে কি খুবই প্রচলিত। তো সেই জায়গাটা, সেই ট্যাবুটা আমরা ভেঙে দিতে চাই। তো সেই জন্য হচ্ছে কি যে এডুকেটেড আনএমপ্লয়েড ইয়ুথ যারা আছেন তারা হচ্ছে কি যে আমাদের বেনিফিশিয়ারি টার্গেট নাম্বার 1। দেন আমাদের ওমেন এবং মার্জিনালাইজড কমিউনিটি যারা আছে, এরপরে যে পার্সন উইথ ডিসেবিলিটিস যাদের আছে, এরপরে ডিসপ্লেসড পপুলেশন, মানে যারা আমাদের এই আমরা যদি রোহিঙ্গার কথা চিন্তা নাও করি, আমাদের কিন্তু মানে কি ইন্টারনাল ডিসপ্লেসমেন্টের ইস্যুস থাকে, মানে ক্লাইমেট জনিত বা এই ধরনের ইস্যুস আছে। তো লোকাল ডিজিটাল এন্টারপ্রেনার এরা হচ্ছে কি যে আমাদের বেনিফিশিয়ারি হতে পারে। তারপরে স্লাইডে যদি আমরা যাই, আমাদের স্টেক হোল্ডার পার্টনার্স কারা হবে, সে এগুলো কিন্তু সব মানে কি অ্যাজ ড্রাফট। ধরেন এডুআই কি করতে পারে, পলিসি অ্যালাইনমেন্টের জায়গায়, ন্যাশনাল সাপোর্টের জায়গায় কাজ করতে পারে। ইউএনডিপি আইজেক কি করতে পারে, ক্যাপাসিটি বিল্ডিং, গ্লোবাল লিঙ্কেজের জায়গায় কাজ করতে পারে। তারপরে লোকাল গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং কমিউনিটি সাপোর্ট, ধরেন ডিসি বা এক্সওয়াইজেড বা সমাজসেবা অধিদপ্তর, হ্যাঁ বা আমাদের ডিওআইডি, এই ধরনের যেগুলি আছে তারা এই ধরনের বিষয়গুলো করতে পারে। প্রাইভেট সেক্টর কি করতে পারে, মেন্টরশিপ, আউটসোর্সিং এর জায়গাগুলি, টেকনোলজি সাপোর্ট, এই ধরনের জায়গাগুলি তারা করতে পারে। ট্রেনিং প্রোভাইডাররা কি করতে পারে, কোর্স ডেলিভারি সার্টিফিকেশনের জায়গায় তারা ভূমিকা রাখতে পারে। এসএসপি যারা আছে, এই জায়গাগুলিতে আমাদের স্কোপ রয়েছে।
এরপর হচ্ছে কি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলি কি করতে পারে, মাইক্রো ফাইন্যান্স, ফান্ডিং, হ্যাঁ, সিড ফান্ডিং, এই ধরনের যে জায়গাগুলো আছে সেগুলি তারা কাজ করতে পারে। তারপরে হচ্ছে কি একটা পয়েন্ট বাকি রয়েছে ভাই, তো এরপর হচ্ছে কি যে এই ডেভেলপমেন্ট পার্টনার, হ্যাঁ, মানে হচ্ছে কি যে আপনার এই আমাদের আইডি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি যারা আছে তারা এখানে মানে কি আমাদেরকে কো ফাইন্যান্স এবং মানে কি এক্সপার্টাইজ সাপোর্ট তারা দিতে পারে। ওকে, নেক্সট স্লাইডে যদি যাই, আমাদের এইটা করার জন্য আসলে গভর্নেন্সটা কিভাবে হবে, এটা ম্যানেজটা কিভাবে হবে, হ্যাঁ, তো ম্যানেজ করার জন্য তিনটা স্টেপ আমরা ফলো করতে পারি। হ্যাঁ, প্রথম হয়ে গেছে গভর্নিং বডি একটা থাকলো, যেখানে হয়ে গেছে স্ট্র্যাটেজিক লিডারশিপের জায়গায় ধরেন ইউএনডিপি, আইএলও, তারপরে আইসিটি ডিভিশন বা লোকাল গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টরের প্রতিনিধি থাকতে পারে, তারপরে এটুআই, এই ধরনের যে জায়গা আইসিটি ডিভিশন থেকে শুরু করে এই জায়গাগুলি এখানে থাকতে পারে, যে যেটা হয়ে গেছে বোর্ড অফ গভর্নেন্স সেভাবে থাকবে। ম্যানেজমেন্টের জায়গায় আরেকটা থাকবে, হ্যাঁ, যেখানে হয়ে গেছে সব সেক্টর থেকে নিয়ে এটা হয়ে গেছে তারা পরিচালনা করবে, যে মূল রোল আউটের কাজটা, হ্যাঁ, মূল ফাংশনিং এর কাজটা তারা এটা করবে। অ্যাডভাইজারি কমিটি একটা থাকবে, যারা কি যেখানে হয়ে গেছে ফ্রিল্যান্সাররা থাকবে এবং ন্যাশনাল এবং গ্লোবালি রিকগনাইজড যারা হাইলি ইনফ্লুয়েন্সার তারা এখানে অ্যাডভোকেসি কমিটিতে, অ্যাডভাইজারি কমিটিতে আসতে পারে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে, একাডেমিয়া যারা আছে, ওমেন লিডার যারা আছে, এই আপা যেমনটি আজকে আমাদের সাথে আছেন, ডেফিনেটলি আপার ভূমিকা এবং মানে কি অ্যাজ এ ফিমেল লিডার হিসেবে ডেফিনেটলি এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। ওকে, তো এরকম একটা মডেলস আমাদের থাকতে পারে। আমি আবারও বলছি যে এই জায়গাগুলি কিন্তু ডেফিনেটলি মানে কি বলে ফাইনাল না এবং সেট না, জাস্ট একটা আউটলুক দেয়া, আপনারা যাতে আপনাদের চিন্তার জায়গায় কানেক্ট করতে পারেন এবং সেইভাবে ভূমিকা রাখতে পারেন। দেন নেক্সট স্লাইডে যদি যাই কাইন্ডলি, ইমপ্লিমেন্টেশন ফেজেস গুলি কি হতে পারে, আমরা ধরেন কথা 36 মান্থসের একটা যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে আমাদের ফেজ 1 এ 0 মান্থ থেকে 6 মান্থসে কি হতে পারে, একটা ফিজিবিলিটি স্টাডি হতে পারে, হ্যাঁ, এরপর লিখে সেটআপ কিভাবে হবে, তারপর কারিকুলাম কি হবে, হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সেকেন্ড ফেজে কি হতে পারে, মান্থ 6 টু মান্থ 18, এখানে আমরা পাইলটিংটা করতে পারি, হ্যাঁ, 300 ফ্রিল্যান্সার তৈরি করার একটা টার্গেট থাকতে পারে, মার্কেট লিঙ্কেজের জায়গাগুলো আমরা এনশিওর করতে পারি। দেন ফেজ 3 তে এসে আমরা কি করতে পারি, মান্থ 18 টু মান্থ 36 এ আমরা স্কেল আপের জায়গায় যেতে পারি। তারপর হচ্ছে যে আমাদের টার্গেটটা 1000 ফ্রিল্যান্সার তৈরি করার একটা টার্গেট যদি আমরা নেই, স্টার্টআপের জায়গায় আমরা চিন্তা করতে পারি, রেভিনিউ মডেলগুলি নিয়ে আমরা চিন্তা করতে পারি বা কাজ করব, এরকম একটা জিনিস। তারপরে ফেজ 4 এ আমরা 36 মান্থস বা প্লাস সেই জায়গাতে আমরা হচ্ছে কি যে রেপ্লিকেশন ন্যাশন ওয়াইড, আমরা যদি চিন্তা করি যে এইটা আমরা সিলেটে সেট করব বা এটা যদি আমরা মনে করি যে দেশের অন্য কোনো জায়গায় সেট করব, সেই জায়গাগুলিও মানে কি হতে পারে। ওকে, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, সাস্টেইনেবিলিটি স্ট্র্যাটেজি, এটা তো আমরা যদি আমরা করি তাহলে এটা সাস্টেইন করবে কিভাবে, সেই জায়গাটা আমাদেরকে নিয়ে আসতে হবে। যে রেভিনিউর জায়গায়, হ্যাঁ, আমাদের কি কি আসতে পারে, ট্রেনিং থেকে আমরা একটা রেভিনিউ পাইতে পারি, মেম্বারশিপের জায়গায় আমরা রেভিনিউ পাইতে পারি, তারপরে আউটসোর্সিং কমিশনের জায়গায় সেখানে আমাদের একটা রেভিনিউ থাকতে পারে। মানে এই যে হাবটা হবে, হাবটা আসলে হাবের তো তার একটা মানে ইনকাম জেনারেশনের জায়গা লাগবে। গভর্নমেন্ট একটা প্রজেক্ট দিল, 3 বছরের একটা প্রজেক্ট দিল, ইউডিপি দিল বা আইএলও দিল বা এক্সওয়াইজেড, হ্যাঁ, 3 বছর পরে এই জিনিসগুলো হারায় যায়। তাই এই যে সামগ্রিক যে ইনভেস্টমেন্টটা এটা কিন্তু পুরো জিরো হয়ে যায়। আমাদের দেশের সবচেয়ে বাজে কালচারটা হচ্ছে এটা, আমরা কোনো কিছু পেলাম সাপোর্ট, ওই সাপোর্টটাকে ধরে আমরা আগাইতে পারি না, পরে আমরা ছেড়ে দিই, এটা কে করবে নাই, কিছু নাই, একদম জিরো হয়ে যায়। সুতরাং সাস্টেইনেবিলিটি প্ল্যানটা ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আমাদের রেভিনিউ প্ল্যানটা এরকম হতে পারে, পিপিপি হতে পারে, হ্যাঁ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মডেলে আমরা যেতে পারি, এটা গভর্নমেন্ট, ইউএনডিপি, প্রাইভেট সেক্টর সবাই মিলে হতে পারে। তারপর হচ্ছে যে ফ্রিল্যান্সিং লেড গ্রোথ, এখন এই জায়গাটা হচ্ছে যে ফ্রিল্যান্সার যারা আছে তাদের নেতৃত্বে এই গ্রোথটা করতে হবে, তাহলে এটা সাস্টেইনেবল হবে। আজকে আমি কিন্তু বেসিক্যালি ফ্রিল্যান্সার না, আমি হচ্ছে যে স্কিলস নিয়ে কাজ করি, হ্যাঁ, কিন্তু আমি মানে স্কিলসের অন্যান্য জায়গাগুলো আমি কোঅর্ডিনেশন অথবা সেই জায়গায় পলিসি কি ওই সমস্ত জায়গাগুলিতে হয়তো আমি কাজ করি, কিন্তু আমি একজন ফ্রিল্যান্সার নয়। কিন্তু এটা কিভাবে সাস্টেইনেবল করতে হবে সেটা হতে হবে, সেটা তো আমি আপনাদেরকে বলতে পারবো বা পরামর্শ দিতে পারবো, বা আমরা 2 ভাই 5 ভাই মিলে আমরা একসাথে বসে কথা বলতে পারবো। কিন্তু আলটিমেটলি আমি তো ফ্রিল্যান্সার না, কিন্তু আমি যখন লিডিং এ যাব তখন এটা রাইট ট্র্যাকে থাকবে না। রাইট ট্র্যাক এনশিওর করার জন্য এখানে লিড হইতে হবে ফ্রিল্যান্সার, এটা ভেরি ইম্পর্টেন্ট। তখনই কিন্তু সে তার সঠিক টোনে থাকবে, সঠিক পথে থাকবে, সঠিক ট্র্যাকে থাকবে। তো এইটা একটা জায়গা। তারপরে এটার সাথে আসতে পারে অ্যালামনাই, ট্রেনার যারা আছে তারা থাকতে পারে, তারপর হচ্ছে যে পিয়ার সাপোর্ট থাকতে পারে, হ্যাঁ, এরপর হচ্ছে যে মার্কেট ড্রাইভিং ট্রেনিং,
এই সাস্টেইনেবিলিটির একটা বড় জায়গা হচ্ছে কি যে আমরা কি করি ব্যাকডেটেড ট্রেনিং দিই। যেই কাজ 2 বছর 5 বছর আগে শেষ হয়ে গেছে আমরা সেই ট্রেনিং নিয়ে খুব ব্যস্ত, সেটা নিয়ে আমরা সিএস তৈরি করতেছি। খুবই হাস্যকর লাগে, মানে একটা সিএস কারিকুলাম এগুলি ডেভেলপ করতে গিয়ে যারা আছেন এইগুলোর সাথে যুক্ত তারা কিন্তু সঠিকভাবে বুঝতে পারতেছেন যে আমরা এমন এমন সিএস তৈরি করি মাঝে মাঝে হাসি লাগে যে কি রে ভাই এই টাকাগুলি কেন অযথা খরচ করতেছে, এটা তো কাজে লাগবে না। কারণ এটা যখন সিএস সিবিএলএম হয়ে লার্নিং ম্যাটেরিয়াল হয়ে পিপলের হাতে যাবে ইমপ্লিমেন্টেশনের জন্য, তখন এটার কোনো ইউজ এফেক্টিভিটি থাকে না। সো এই জায়গাগুলি আসলে আমাদের পলিসি লেভেলের জায়গা। তো এই জায়গায় যদি এনশিওর করতে হবে আসলে মার্কেট ড্রাইভেন ট্রেনিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কি যে রেপ্লিকেশন প্ল্যান, ডেফিনেটলি সাস্টেইনেবিলিটির জন্য রেপ্লিকেশন প্ল্যানটা খুব জরুরি। আমি কিভাবে রেপ্লিকেট করব আরেক জায়গায়। ওকে, দেন নেক্সট স্লাইডে যদি যাই, এক্সপেক্টেড আউটকামটা আমাদের কি হবে? আমাদের এক্সপেক্টেড আউটকামটা এরকম হতে পারে যে আমরা 1000 প্লাস ফ্রিল্যান্সার ট্রেন আপ করব 3 বছরে। তারপর হচ্ছে কি যে 500 প্লাস অ্যাক্টিভ ফ্রিল্যান্সার মানে কি আর্নিং করে এরকম জায়গায় আমরা নিয়ে যাব। হ্যাঁ, মানে অর্থাৎ 1000 এর মধ্যে মিনিমাম 50%, হ্যাঁ, অ্যাক্টিভলি তারা আর্ন করে সেরকম জায়গা। 30% ওমেন পার্টিসিপেন্ট আমরা এনশিওর করতে পারি। তারপর হচ্ছে 20 প্লাস লোকাল স্টার্টআপ ইনকিউবেট, মানে আমি এই জায়গাটায় মানে কি এই ইনকিউবেশনের মাধ্যমে একজনকে তৈরি করে নিয়ে আসা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা কি করি 3 মাসের একটা কোর্স করি, ট্যাবলেট গিলে খেয়ে দিলাম, আমি এখন ডক্টরেট হয়ে গেছি, পিএইচডি। এটা কি পসিবল? নেভার, কখনো মানে কি এটা কাজ করবে না, এই মডেল কাজ করবে না। মানে পৃথিবীর সব জায়গায় এই স্কিলসটা করে লং টার্ম, আমাদের এখানে সবসময় শর্ট টার্ম। আমার কাছে অবাক লাগে এনএসডি বিটিবি মানে কি কেউ কোন একজন মডেল কোন একজন ডোনার এসে টাকা দিল, হ্যাঁ, বললো কি যে আমাদেরকে 100 ঘন্টার একটা কোর্স করে দেন। আরে ভাই আমি কি টেইলারের শপ খুলে বসছি নাকি? আমি কি টেইলারিং শপ খুলে বসছি? আপনি একটা জর্জেট কাপড় নিয়ে আসলেন, আপনি একটা সুতি কাপড় নিয়ে আসলেন, আর যে আপনি একজন একটা এই নিট কাপড় নিয়ে আসলেন, আপনি যা বলবেন তাই বানাই দিব। সরি টু সে, এখানে যদি সিনিয়র থাকতো বা সিনিয়র থাকতো তাহলে আমার কাছে ভালো লাগতো। আমি সবসময় এই কথাগুলি খুব তীব্রভাবে বলি যে আমরা মানে কি একেবারে ক্যারেক্টারলেস হয়ে গেছি। আমাকে চিন্তা করতে হবে মার্কেট ড্রাইভেন এবং রেজাল্ট বেসড ইউজ এফেক্টিভ জায়গায় চিন্তা করতে হবে। আজকের যারা এসএসপিরা আছে, স্কিল সার্ভিস প্রোভাইড করে, তারা আমি বলবো যে মারাত্মক কষ্টে আছে। কিছু প্রজেক্ট চললে তারা কোন রকম চলে, প্রজেক্ট বন্ধ তাদের অবস্থা খুব খারাপ। এটা কখনো সাস্টেইনেবল মডেল হতে পারে, এটা কখনোই সাস্টেইনেবল মডেল হতে পারে, এটা হলো ফাজলাম। আমরা তো অন্যদের ওই ডোনারদের হাতের মানে কি পুতুল হয়ে গেছি। এবং এইটা আমাদের পুরা আমরা যে বলতেছি যে আমাদের 20 লাখ 22 লাখ ইয়ুথরা বের হচ্ছে প্রতি বছর জব মার্কেট ঢুকতেছে, হ্যাঁ, আসলে কি জব মার্কেট ঢুকতেছে? মানে জব মার্কেট ঢুকতেছে কিনা? জব মার্কেট ঢুকা মানে কি আমি এই রুমে ঢুকা মানে আমাকে এই রুমের ভিতরে ঢুকতে হবে, তাই না? আসলে কি ঢুকতেছে? ইয়ুথদের এজ বাড়তেছে, আমরা মনে করতেছি যে তারা এই সময়ে জব মার্কেটে ঢুকতেছে। আসলে তো জব মার্কেটে ঢুকতেছে না ভাই, ভেরি রং কনসেপ্ট। যাই হোক, দুঃখ বলে লাভ নেই, আমরা ওয়ে ফরওয়ার্ড চিন্তা করব। তো আমাদের হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ইনফ্লো, এটা আমাদের একটা খুব জরুরি জায়গা। কারণ হচ্ছে কি যে আমাদের বেসিক্যালি এই যেহেতু আমাদের এই কি বলে ফ্রিল্যান্সিং এর কাজটাই হচ্ছে বিদেশের সাথে আমার কাজ করা, সুতরাং ফরেন এক্সচেঞ্জের জায়গাটা আমাদের বেশি গুরুত্বপূর্ণভাবে আমাদের থাকতে হবে। তারপর হচ্ছে কি যে রিডিউস আনএমপ্লয়মেন্ট, স্ট্রঙ্গার রেজিলিয়েন্স, মানে এইগুলো হচ্ছে কি যে আমাদের এই এক্সপেক্টেড আউটকামের জায়গাটা। ঠিক আছে, আমরা যদি পরের স্লাইড দেখি, এখানে হচ্ছে যে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্টের জায়গাটা হচ্ছে যে গ্লোবাল গোল এবং ন্যাশনাল গোল। তো ন্যাশনাল গোলের জায়গায় আমরা ছোট করে চিন্তা করতে পারি যে আমাদের যে যেমন কথা আমাদের 5 ইয়ার প্ল্যান থাকে, বা আমাদের আমরা যেটা বলি যে 2041 একটা গোল, সেটা আমাদের সাথে মানে কি আমাদের ন্যাশনাল গোলের জায়গা আমরা করতে পারি। আর হচ্ছে কি যে এসডিজি কিছু গোল আছে যেগুলির সাথে আসলে এই বিষয়গুলো ভেরি অ্যালাইন, সেই জায়গাগুলি আমরা যদি ফোকাস রাখি, যেমন এসডিজি 1 এ আছে নো পভার্টি, এসডিজি 5 এ আছে জেন্ডার ইকুয়ালিটি, এসডিজি 8 এ আছে ডিসেন্ট ওয়ার্ক এন্ড গ্রোথ, তারপরে এসডিজি 10 এ আছে রিডিউস ইনইকুয়ালিটি, তারপরে এসডিজি 7 এ আছে কি পার্টনারশিপ। আমার কাছে এসডিজি 17টা খুব অনেক বেশি গুরুত্বপূর্ণ।
কারণ হচ্ছে কি আমরা কি করি, আজকে নিজে একটা ইনস্টিটিউট করার চিন্তা করি, পরশুদিন তার পাশে আরেকটা করি, তার পরশুদিন ভাই এসে আমার এই পাশে আরেকটা করতেছে। আরে ভাই আমি চিন্তা করছি কিনা যে আমি আসলে এখানে কি পাচ্ছি, কতজন আমার আসবে, মার্কেট স্টাডি করেছি, কিছুই নেই, কোনো ফিজিবিলিটি স্টাডি নেই, কিছু নাই, আমরা খালি করতেছি। এবং মানে কি এনএসডি এপিটিভি বসে আছে অনুমোদন দেওয়ার জন্য। কেন, তাদের কি কোনো দায়িত্ব নেই? তারাও তো এই সেক্টরের মা বাবা, তাই না? এখন আমার ফ্যামিলির মা বাবা যদি চিন্তা না করে যে ও এই কথার কথা, সরি এটা আমি অন্য সেন্সে বলছি না, ধরেন এই একটা ছেলের বয়স 12-14, একটা মেয়ের বয়স 12-14, আমরা কি এই 12-14 বয়সের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেই কিনা? দেই না। কেন দিই? রিজনটা কি? মানে তার পরিপক্কতা আসে না। পরিপক্কতা আসে না সেটা তো ঠিকই আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি যদি এই ইম্যাচিউরদেরকে বিয়ে দেওয়া হয়, তাদের থেকে যে প্রোডাকশনটা আসবে, হ্যাঁ, তাদের থেকে যে সন্তান জন্ম নেবে, সেটা কি ম্যাচিউর হবে? হবে না। তারপর হচ্ছে কি যে সে তাকে ওই খাওয়াবে কি পড়াবে কি, হ্যাঁ এখন কেউ বলতে পারেন যে খাওয়া পড়ার বিষয় তো আল্লাহ দেখবে, এটা বলতে পারেন। তারপর আমাদের তো কিছু চিন্তা করতে হবে। এই যে মা বাবা হয়ে যদি এই চিন্তাটা না করে, এনএসডিএবিটিভি আমি অ্যাপ্লাই করলাম, আমি কথা উদাহরণ হিসেবে বলি, এই এই হোটেলটা যে জায়গায়, এই জায়গার নাম কি? কলাতলি নাকি এলাকা? কলাতলি। এই কলাতলিতে আমরা এখন ধরেন যে 50 জন আছে, 50 জন আজকে এনএসডিএ অ্যাপ্লাই করলাম, আমাদের সবার সমস্ত কিছু আছে, এনএসডিএ কে আমাকে অ্যাপ্রুভ দিবে না? 500 বার দিবে, 1000 মাইল স্পিডে দিবে। আমি একটা প্রশ্ন, জি কিউএফের অ্যাপ্রুভালের জন্য যে মাদ্রাসা থেকে কাগজপত্র নেওয়া আছে, ওখানে তো ল্যাপটপ টোটাল সেটআপটা আমার, যেদিন তাদের সাথে আমার এগ্রিমেন্ট শেষ হবে সেদিন আমি ল্যাপটপ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সব কিছু নিয়ে আসি। আচ্ছা, এখানে আমি বলি একটু আপনাকে মানে থামাই দিতে চাই, কারণ হচ্ছে কি আমাদের আজকে এই প্রোগ্রামটা ওই রিলেটেড না, একদমই না। না মানে আমার না, আমি আপনার প্রশ্নের অ্যানসার করে দিচ্ছি। আমি আচ্ছা আপনি শেষ করেন। মানে পুরো বাংলাদেশটা, হ্যাঁ, মানে পুরো একটা সিস্টেম লেস ভাবে চলছে। আপনি যাও বলতেছেন অ্যাবসলিউটলি। এই যে এসটিপি যারা আছে এখানে, আপনার এটোয়াই প্রজেক্ট যখন আসলো, তাহলে ভাই একসাথে আপনার 40টা ল্যাপটপ পারচেস করি। এটোয়াই ট্রেনিং শেষ, সাথে সাথে ওনার ওখান থেকে 20টা ল্যাপটপ, মানে 6 মাস কোনো প্রজেক্ট নেই, 20টা ল্যাপটপ আপনার অলমোস্ট ডেড। রাইট। এই যে এখনো যে প্রজেক্টটা চলতেছে, মানে আপনি যেটা বলছেন, আমাদের মা বাবা অর্থাৎ এই যে এনএসডি এবং বিডিপি পলিসি মেকার যারা প্রজেক্ট ডিজাইন করে, তারা কেউ প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করে না। তো প্রতিষ্ঠান যদি না থাকে, প্রজেক্ট কাকে দিয়ে বাস্তবায়ন হয়? থ্যাংক ইউ। এই জন্য এটা আপনি যেভাবে ভয়েস রাইজ করছেন, আমি যেহেতু 2012 সাল থেকে এই সেক্টরে আছি, আপনার মতো করে এত ডেডিকেটেড কি বলতে আমি কাউকে শুনি, এই জন্য স্পেশাল একটা সরকারি না প্লিজ, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। সেটা হচ্ছে কি আমি বলি, আপনাদের কথা বলে আমি কিছুক্ষণ আগে বলছি যে এসএসপিরা সবচেয়ে বেশি ভুক্তভোগী, এসএসপিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, অন্য কেউ এতখানি ইনভেস্টও করে না, অন্য কেউ এতখানি সাফারও করে না। সুতরাং স্কিল সার্ভিস প্রোভাইডার যারা, তাদেরকে মাটিতে মিশিয়ে দেয় প্রজেক্টগুলো, প্রজেক্ট ডিজাইন যারা করে, হ্যাঁ, এই যে আমাদের মতো ফালতু কনসালটেন্ট যারা, হ্যাঁ, তারা হচ্ছে কি যে আলটিমেটলি দেশের ক্ষতি করতেছে। যদি একটু আইলের সাথে বলতেন, সিরাজ সাহেবের সাথে বলতেন, আমরা আরো খুশি হতাম। আমি তো অনেক বেশি বলতেছি যে সিরাজ ভাই নাই, আমি মিস করছি তাকে। আমি বলছি না ভাই, আমি বলতাম যদি ওনার সাথে বলতেন। যাই হোক, ওকে, আমরা চলে আসি কাজের জায়গায়। সেটা হচ্ছে কি এই ধরনের কিছু বিষয় থাকবে, এগুলো নিয়েই আগাইতে হবে, কিছু করার নাই, কারণ কোনো কিছু আমার একার কন্ট্রোল নাই ভাই। দিস ইজ দ্য রিজন why I am establishing the TVET Professional Network, TPN। মানে হচ্ছে TVET এর যারা আছে, এই TVET সেক্টরে যারা কাজ করে, we all are TVET professionals, right? সেই TVET প্রফেশনালসদের নেটওয়ার্ক যখন হবে, তখন হচ্ছে কি যে আলটিমেটলি আমরা ভয়েস রাইজ করতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমাদের ভয়েস কেউ বলে দিবে না। না কান্না করলে মাও দুধ দেয়, এটা আমরা সবাই জানি। মায়ের চেয়ে ভালোবাসা তো পৃথিবীতে কেউ ভালোবাসে না, তাই না? সেই মা এত ভালোবাসে, তারপরে সন্তানকে দুধ দেওয়া, কান্না করলে ধ্যান দেয়, ঠিক আছে না? তো আমাদেরকে বলে, যেমন আমি কিছু কথা বলতেছি যে আমাদের ওই গভর্নেন্সের জায়গাটা কিভাবে হবে, আমি বলছি যে কি ফ্রিল্যান্সারদের লিডিং এ গভর্নেন্স হইতে হবে, যারা সরাসরি ফ্রিল্যান্সার তাদের লিডিং এ হইতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কার্যকরী হবে না। সো আমি আপনাদের কথাগুলি কিন্তু পুরোপুরি মাথায় আছে। আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আসলে এসএসপি দের সাপোর্ট দেওয়াটা বেশি জরুরি।
হ্যাঁ ট্রেনিদেরকে আমরা টাকা দিই, এটা ফালতু সিস্টেম। কিছু কিছু প্রজেক্ট ডিজাইনে আমার থাকার সুযোগ হয়েছে আপনাদের দোয়ায়, কিন্তু কোনো জায়গায় এই কথাটা আমি বলে কারো কাছে পাত্তা পাইনি। কারণ হচ্ছে কি, সচিব আমলাদের বক্তব্য হচ্ছে গিয়ে মানে কি আমার টাকার ফ্লো হইতে হবে বেশি, টাকার ফ্লো বেশি হলে কি হবে, মার্কেটে টাকা যাবে, মার্কেটে টাকা গেলে ওখানে তাদের কিছু হিসাব নিকাশ আছে, ঠিক আছে, সব তো বলা যাবে না, হাজি সাহেবের মুখ খারাপ বেশি বললেন। আচ্ছা যাই হোক, আমরা জায়গায় চলে আসি। তাহলে আমরা পরের জায়গায় যদি যাই, আমরা হচ্ছে কি কিছু কেস এক্সাম্পল, হ্যাঁ গ্লোবাল প্র্যাকটিসের জায়গায় আমরা মানে কি থাকতে চাই। যেমন ইন্ডিয়াতে স্টেট রান ফ্রিল্যান্সার হাব আছে, সরকারের একদম সরকারের মানে কি করা আছে। আপনারা যারা ন্যাশনাল এক্সপার্ট তারা আপনারা জানেন, আপনাদের গ্লোবাল বিষয়গুলো আপনাদের জানা আছে। আমি একটা মজার কথা বলি, আপনারা ফ্রিল্যান্সিং হাব নিয়ে কথা বলছেন। গত বছর যখন ইন্টারনেট চলে গেছে তখন এই ফ্রিল্যান্সার হাব নিয়ে আমি বলছি, আপনি ফেসবুকে ওপেন করে দেখেন তো বাংলাদেশের সবচেয়ে কম ইনকাম করে যে ফ্রিল্যান্সাররা তারা কি পরিমাণ গালি দিচ্ছে, কেন ফ্রিল্যান্সার হাব হবে। আচ্ছা আচ্ছা আমি আপনাকে কাজ করাইছি। হ্যাঁ ওই তো বললাম যে খালি খুলে দেখেন দুইটা জিনিস। ইভেন আসেন আপনারা, আপনি এই যে প্রেজেন্টেশন দিলেন, হ্যাঁ আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, যদি এটা কক্সবাজার কেন্দ্রিক হয়, এখানে এক্সাম্পল হওয়া উচিত শ্রীলঙ্কা। কেন? শ্রীলঙ্কা পর্যটন রিলেটেড জায়গা, কক্সবাজার পর্যটন রিলেটেড জায়গা। আসেন লোকাল ফ্রিল্যান্সার হাব তৈরি করতে চান, লোকাল মার্কেট প্লেস তৈরি করতে পারবেন, ইজি অ্যাক্সেস। যতগুলো হোটেল আছে সবগুলো হোটেল পর্যটনের একটা ওন ওয়েবসাইটের আন্ডারে থাকবে, রেটিং করবে প্রত্যেক বছর, প্রত্যেকটা হোটেলের রেটিং হবে কোনটা সার্ভিস, এটা ওটা আছে। এই সার্ভিসটা দেওয়ার জন্য মিনিমাম 1000 ফ্রিল্যান্সার কাজ পাবে। এবং কোথায় কাজ হবে? এই যে আমরা সারা বছর বলতে থাকি না যে কক্সবাজারে পর্যটন আসে না, এই আসে না, সেই আসে না, এন আসে না, তেন আসে না। আজ পর্যন্ত বাংলাদেশে প্রমোশন ব্র্যান্ডিং হয়েছে কক্সবাজারে? হয়নি। জায়গা এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড ইকোনমিক জোন তৈরি করতে হয়, এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড ইকোনমিক হাব হইতে হবে, তাহলে যদি আমরা সাস্টেইন করতে পারি। আপনি যতই পলিসি বানান, কোনো পলিসি কাজ করবে না যদি সেটা ওই জায়গা রিলেটেড না হয়। মার্কেট ড্রাইভেন হইতে হবে, মার্কেট ড্রাইভেন না, প্রত্যেকটা আল্লাহ তৈরি করা প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে উজ্জ্বল, সেই জিনিসটাকে নারিশমেন্ট করতে হবে। সেটার তো আমাদের টেনশন নেই। আপনাদের যতই প্রজেক্ট আসবে ধরে ধরে গ্রাফিক্স ডিজাইনার বানাবে, যতই প্রজেক্ট আসবে ধরে ওয়েব ডিজাইনার বানাবে, ওই যে তো লাভ নেই। ইকোনমিক জোন ধরে ধরে লোক তৈরি করে, ওই এরিয়ার লোক বাইরে কাজ করতে যাইতে কেন হবে? বাংলাদেশের টাকার অভাব? বাংলাদেশে তো যে কোনো দুর্নীতি শুনবেন 1000 কোটি টাকা, যে কোনো দুর্নীতি শুনবেন 1000 কোটি টাকা। তাহলে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন উড়ে, তো সেই জায়গাতে আমরা বাইরে কাজ করতে যাই। আচ্ছা থ্যাংক ইউ আপা, আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো, কিন্তু আমাদের ফোকাসের জায়গা থেকে এটা আমরা প্রায় শেষ পর্যায়ে আসি, এটা শেষ করে আমরা কাজের জায়গায় যাব। 30 সেকেন্ড প্লিজ। যত পলিসি ডিজাইন করা হচ্ছে আলটিমেটলি চোর বানানো হচ্ছে আমাদেরকে, পুরো বাংলাদেশকে। ভাই একটা কথা বলছিল রিপন ভাই যে আমরা হচ্ছে চিপ দেশ, চিপ চিন্তা করি, সব কিছুতে চিপ। তার মানে চিপের সাথে এখানেই প্রবলেম। আমরা কেউ চিপ চিন্তা করি না, আমরা সবাই নিজের পকেটে সবচেয়ে বেশি ভালোবাসি। এই কথাটা ভুল, এই কথাটাই ভুল। এটাই কেন আপনারা বিশ্বাস করেন না? আমরা কেউ চিপ চিন্তা করি না, করি আমরা নিজেকে সর্বোচ্চ পাইতে আশা করি, আমরা নিজেকে সর্বোচ্চ পাইতে আশা করি। যার কারণে সবার ফার্স্টে লুক্রেটিভ জব হচ্ছে বিসিএস। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় গেছি প্রত্যেকে গভর্নমেন্ট সার্ভেন্ট বলে, আর আমাদের দেশের বিসিএস মানে হচ্ছে দেশের রাজা। আমাদের নো 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 নো, নেভার সেড দ্যাট, উই নেভার ইউজ চিপ ওয়ার্ডস। We always say হাজার হাজার টাকার দুর্নীতি, we always say লাখ লাখ টাকা, we always say no। এই কথা যদি বলে কেউ আমাকে যে আমাদের দেশের লোকজন চিপ চিন্তা করে, কোনোদিন না। একটা রাস্তার ফকিরও লাখ টাকা চিন্তা করে, এই জিনিসটা মোটেও চিন্তা করেন না। নারিশমেন্টের জায়গা হচ্ছে। আমি বর্তমানে 4টা প্রজেক্ট নিয়ে কাজ করছি। আচ্ছা আপনি অডিয়েন্সকে বলেন আপা মানে কি ই না করেন না না, এটা হচ্ছে কোনো
শুধুমাত্র সুইস কন্ডাক্ট ছাড়া অন্য কোনো প্রজেক্টে মানে অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটির জন্য মানে আপনার যেটা ওভারহেড নাই, আবার থাকলেও 5%। আচ্ছা আমি একটা মূল পয়েন্টটা এখন আমি বলি, আমার প্রতিষ্ঠানের পার মান্থ স্যালারি অর্থাৎ একটা প্রায় 7 লাখ টাকা। একটা প্রজেক্ট চালানোর জন্য আমাকে স্টাফ দিল আপনার 2.5 লাখ টাকা, কিন্তু আমার থেকে ওই প্রজেক্টটা সুন্দরভাবে যদি আমি উঠাতে চাই আমার নিয়ার অ্যাবাউট আরও প্রায় 1.5 লাখ টাকা স্যালারি স্টাফ দরকার। আবার প্রজেক্ট যখন শেষ হয়ে যাচ্ছে তখন কিন্তু আবার আরেকটা প্রজেক্ট আসতে আরও 4 মাস লাগে। এই 4 মাস কিন্তু আমার অপারেটিং কস্ট কোনোটাই বন্ধ নেই। তাহলে 5% এটা হচ্ছে সুইস কন্ট্রাক্টে দিচ্ছে। ম্যাক্সিমাম প্রজেক্টে কিন্তু আমরা কোনো বাজেট নেই। তার মানে ম্যাক্সিমাম প্রজেক্ট যারা ডিজাইন করতেছে তারা বলতেছে এই প্রতিষ্ঠান তুমি চুরি করো, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি, তুমি যেমনে পারলে তুমি 80 টাকা চুরি করো। আবার এটাও আশা করে আমার রেজাল্ট লাগবে। মানে আলটিমেটলি সব চুর এক জায়গায় হয়েছে এক দেশে। ওকে ফাইভ বাজারে একটা কল দিলে হবে। থ্যাংক ইউ। বিগত 10 বছর আমি এটাই করছি, ট্রেনিং বানাতে পারবে না। গভর্নমেন্ট মাস্টার ট্রেনার তৈরি করবে যেভাবে ওয়ার্ল্ডে তৈরি হয়। এই মাস্টার ট্রেনারকে বেসরকারি খাত হায়ার করে নিয়ে যাবে, তার এখানে ট্রেনিং হবে। সাধারণ লোক একজন বেসরকারি ইউনিভার্সিটিতে পড়তেছে, আজকে যদি আপনি বলতে পারেন যে আমার কাছে 6 মাস পর আমি তোকে টাকা আর্ন করা শেখা দেবো, বেসরকারি ইউনিভার্সিটিতে কেউ করতে হবে। মাস্টার ট্রেনার তৈরি করলে সেটা বেসরকারি খাত হায়ার করে নিয়ে এটাকে সার্ভিস দিবে এবং এটাতে মেন্টর মার্কেট প্লেস তৈরি হবে এবং বাকি ওয়ার্ল্ড যেভাবে ফ্রিল্যান্সিং মার্কেটে রাজ্য করতেছে সেই মামলা আছে। কিন্তু যত প্রজেক্ট হয় সব প্রজেক্ট ট্রেনিং বেসড, ট্রেনার বেসড কোনো প্রজেক্ট বাংলাদেশে নাই। তাহলে আপনি সাস্টেইন করবেন কিভাবে? আমি অলরেডি ম্যাম আপনি 3টা ছাড়া আপনার কাছে কোনো ট্রেনার নাই। আসেন মার্কেট আসেন। এখন আমি যদি একটা নতুন ইনস্টিটিউট এসে বলি যে আমার এই দরকার নাই, আমি আজকে থেকে অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সিং শেখাবো, আমি আজকে ইংলিশ কন্টেন্ট রাইটার শেখাবো, যত গ্র্যাজুয়েশন ইংলিশ সে পড়া ছেলে পেলে আছে আমার কাছে সব কন্টেন্ট রাইটিং শিখাই দিব, তুমি কালকে থেকে ইনকাম করতে পারবা। আমি কি শেখাবো? মেডিকেল যত ডাক্তার আছে সবাই চাকরি পেয়েছে পায় না, আসো তুমি আমি তোমাকে মেডিকেল কন্টেন্ট রাইটিং শেখাবো। ইঞ্জিনিয়ার একটা স্টুডেন্টকে আমি বলবো যে না তোমাকে আমি এটা শেখাবো না, তুমি ইঞ্জিনিয়ারিং টুলস ইউজ করা শেখো, আমি তোমাকে এভাবে চাকরি দিব। আপনাকে তো বিট করতে পারবে না। আমরা ডাইভার্সিফিকেশনই হতে চাই না। এক্সিলেন্ট। আমরা ডাইভার্সিফিকেশন আপনার কথাই আমি একমত। না দেখেন আমি বলি একমত স্যার আমি বলি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার গতানুগতিক চিন্তা না করে সে এখনো পড়ে আছে কিভাবে HTML CSS JavaScript স্টেপ বাই স্টেপ, কিন্তু সে এটাই জানে না মানে এখন তার নিজেরই চাকরি আছে, লেখা লাগে না। আমার কাছে 6 মাস টাকা আমি তোমাকে চাকরি দিচ্ছি, আপনি সাস্টেইন করবেন না কিভাবে? তাহলে আমাদের উচিত যে কোন ট্রেনিং বেস প্রজেক্টকে সাপোর্ট না করে মাস্টার ট্রেনার তৈরি করা প্রজেক্টকে সাপোর্ট করা, এমনি অটো সব জিনিস আপনারা সাস্টেইন করে যাবেন। সেটা ইকোসিস্টেমকে সাপোর্ট করতে হবে, ট্রেনিং এর জন্য। ওকে আমরা কাজের জায়গা আসি, আপনি এক্সিলেন্টলি বলেছেন, শ্রীলঙ্কার एग्जांपलটা আমরা ভালো হইতো। ওকে ফাইন। আমরা ইন্ডিয়ার একটা एग्जांपल আনিছি, কেনিয়ার একটা এই আজিরা ডিজিটাল প্রোগ্রাম আছে তাদের একটা, এটা মানে ফ্রিল্যান্সিং এর জন্য তারা কাজ করে। ফিলিপিনে গভর্নমেন্ট সাপোর্টেড আউটসোর্সিং সেন্টারস আছে অনেক। তারপরে কি যে এখানে আমরা লিসনের জায়গাটা কি মার্কেট লিংকেজ, সাস্টেইনেবিলিটি, কোয়ালিটি অ্যাসুরেন্স, এই জায়গাগুলি আমরা ফোকাস করব। আমরা যখন লিখবো তখন আমরা ওই জায়গাগুলি চিন্তা করব, আমরা একটা ছক দিয়ে দিব, সেই ছকে একটা টেবিল থাকবে আপনার চোখের সামনে, ওইটা নিয়ে আমরা কাজ করব। দুইটা পয়েন্টে আমরা কাজ করব, ফার্স্টে একটা থাকবে দেন আরেকটা স্লাইড, ওই দুই জায়গাতে আমরা যখন কাজ করব তখন আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। আমরা যদি নেক্সট স্লাইড জায়গায় নিই, চ্যালেঞ্জ এবং রিস্কের জায়গাটা কি আমাদের ইন্টারনেট ডিসরাপশন, কারণ এটা যেহেতু ইন্টারনেট বেস অ্যাক্টিভিটি সুতরাং ওইটা আমাদেরকে এনশিওর করতে হবে। হ্যাঁ, এখানে মাল্টিপল আইএসপি মানে কি ব্যাকআপের জায়গাটা এনশিওর করতে হবে। তারপর থেকে যে ল্যাঙ্গুয়েজের জায়গাটা আমাদেরকে চিন্তা রাখতে হবে, সফট স্কিলসের জায়গাটা, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ মডিউল, এটা আমাদের একটা মানে কি আমরা রিস্ক লিখেছি, মিটিগেশনের জায়গাটা লিখেছি। তো রিটেনশনের জায়গাটা কি মেন্টরশিপ এবং ইনসেনটিভসের জায়গাটা মানে কি চিন্তা করা যেতে পারে। সাস্টেইনেবিলিটির জায়গাটা এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং রেভিনিউ স্ট্রিমসের জায়গাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা যদি নেক্সট যাই, মনিটরিং ইভ্যালুয়েশনের জায়গাটা ইন্ডিকেটরগুলি কি হতে পারে, ট্রেন্ড ফ্রিল্যান্সার, একদম ট্রেন্ড ফ্রিল্যান্সার, তারপরে যে অ্যাক্টিভ আর্নার, হ্যাঁ মানে ট্রেন্ড ফ্রিল্যান্সার কত হইছে এটা একটা ইন্ডিকেটর, তারপরে যে অ্যাক্টিভ আর্নিং কয়জন করতে পারতেছে সেটা একটা ইন্ডিকেটর, তারপরে ইনকামের পরিমাণ যেটা সেটা একটা ইন্ডিকেটর, তারপরে যে ইনক্লুশনের পার্সেন্টেজ এর জায়গাটা একটা ইন্ডিকেটর, হ্যাঁ স্টার্টারস এর জায়গাটা একটা ইন্ডিকেটর। তো
টুলস কি ধরুন এলএমএস একটা টুলস হতে পারে, ড্যাশবোর্ড, তারপর আদার্স রিপোর্টস এর জায়গাগুলো সেগুলো। অ্যানুয়াল ইভ্যালুয়েশনের জায়গাটা হতে পারে যে স্টেক হোল্ডারস এবং ডোনারদের মানে কি সাথে সংযুক্ত করে। আচ্ছা, এখন হচ্ছে কি যে আমরা একদম শেষের জায়গায় চলে আসছি, কনক্লুশনের জায়গায়। আমরা কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কি? গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, ইউডিপি পার্টনার্স, এরা হচ্ছে কি যে কক্সবাজার কেন্দ্রিক আমরা একটা গ্লোবাল ফ্রিল্যান্সিং এর ল্যান্ডমার্ক আমরা করতে চাই। এই হলো যে আমাদের মানে কি করতে হবে। তারপর হচ্ছে কি ফ্রিল্যান্সিং হাব, এটা হলো ট্রান্সফরমিং ইকোসিস্টেম। আমি কিছুক্ষণ আগে যে ইকোসিস্টেমের কথা বলছিলাম, আমরা সেটআপ করার জন্য আমাদের এই ধরনের একটা ট্রান্সফরমেটিভ ইকোসিস্টেম রাখতে হবে। আমরা ডিজাইনটা এমন হবে যে এই দিক থেকে পার্টিসিপেন্ট বা এরা ঢুকবে, আর ওই দিক থেকে তারা এক্সিলেন্ট ফ্রিল্যান্সিং আর্নার হয়ে বেরোবে, এরকম একটা ব্যাপার। তারপরে যে ইউথ এবং ওমেনদেরকে এম্পাওয়ার করতে হবে, অ্যালাইন উইথ ডিজিটাল বাংলাদেশের যে ফোকাস আছে সেই জায়গার সাথে অ্যালাইন করে। তারপরে যে আমরা ইনক্লুশনের জায়গাতে এই গ্রোথ এবং আমাদের রেজিলিয়েন্সের জায়গাগুলি যদি আমরা স্ট্রেনথেনিং করি, সেটা আমাদের জন্য জরুরি। এই যে মানে কি সাইকেলটা, এই সাইকেলের মাধ্যমে আমরা যেতে পারি। প্রসেসগুলো কি সেটা আমি মানে কি বলেছি। আমার কাছে মনে হয় যে এই জায়গায় আপনারা সবাই এক্সপার্ট, সুতরাং প্রশ্নের কোনো মানে কি দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। তারপরেও যদি কারো কোনো স্পেসিফিক ভেরি টু দ্য পয়েন্ট স্পেসিফিক যদি থাকে তাহলে প্রশ্ন আসতে পারে। আমি একটা কোশ্চেন করতে চাই প্লিজ। আপনার স্লাইডে দেখলাম সাস্টেনেবিলিটি স্টেজের নাম্বার 3 পয়েন্ট, ফ্রিল্যান্সার লিড গ্রোথ আপনারা চাচ্ছেন। সো এই জায়গাটায় আমার কোশ্চেনটা হচ্ছে, যখন আপনারা ফ্রিল্যান্সার গ্রোথ চাচ্ছেন বা ফ্রিল্যান্সার লিড গ্রোথ চাচ্ছেন, সেখানে আপনাদেরকে তাদেরকে শুনতে হবে। এখন এই কোশ্চেনটা আমি কেন রেজ করলাম, শুরুতেই আমি একটু আগে কিন্তু একটা পয়েন্ট করেছিলাম যে কেন আমরা স্কিল বেস যাচ্ছি না। তখন আপুর একটা পয়েন্ট আসছিল যে ওভারঅল ভালো এআই নিয়ে আমরা চিন্তা করব। আসলে এআইটা কিন্তু হিউম্যান রিপ্লেসমেন্ট না, ইন মাই পার্সপেক্টিভ। হ্যাঁ, এআই হচ্ছে প্রোডাক্টিভিটি টুলস। এবং আপনি যখন আপনার প্রফেশনে আপনার প্রফেশনালদের সাথে কথা বলবেন, তখন আপনি বেটার এআই ইমপ্লিমেন্টেশন পাবেন, মিনস আপনি মোর সাস্টেনেবল স্কিল পাবেন। অন দ্য আদার হ্যান্ড, আমি যখন আমার ট্রেডের বাইরের যখন প্রফেশনালদের সাথে কথা বলছি, দ্যাট উইল বি অনলি নেটওয়ার্কিং, দ্যাট নট উইল বি স্কিল ড্রিভেন নেটওয়ার্কিং। এক্স্যাক্টলি। আর এই গ্যাপটাই আমি সবসময় ফিল করি আপনাদের আমাদের ইন্ডাস্ট্রিতে। সেটা হচ্ছে যে আমরা আউটকাম যখন চাই, এসএসপিদের একটা কমপ্লেন আমি শুনে আমি হেসে ফেলেছি, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, যে আপনারা বলছেন যে আমরা প্রজেক্ট করছি, প্রজেক্ট শেষে খুব খারাপ অবস্থা। তো আপনি প্রজেক্টে যে স্কিল ডেভেলপ করলেন, তারা কেন আপনাকে আর্ন করে দিচ্ছে না? আই হ্যাভ এ কোয়েশ্চেন অন দ্যাট। যে আপনি একটা ট্রেনিং আপনি প্রোভাইড করলেন, 10 জন আপনার ওখানে শিখেছে, আপনি ওখান থেকে 2 জনকে কি আপনার জন্য কাজে লাগাইতে পারেননি? তাহলে তো ওই 6 মাসে অ্যাটলিস্ট 2টা সিট আপনার ফিল আপ থাকতো। দোজ সিট উইল আর্ন ফর ইউ। এটার একটা আমার কোয়েশ্চেন ছিল আপনাদের কাছে, যে কেন আসলে আপনারা এটা পারছেন না। তো এই জায়গাটাও আবার সেই আমি রোল আপ করি, যে আমার মনে হয় যে আমরা এআই নিয়ে কথা বলছি, আমরা স্কিল নিয়ে কথা বলছি, আমরা ফ্রিল্যান্সার লিড নিয়ে কথা বলছি, বাট সেখান থেকে শুরু করছি না। স্টার্ট উইথ ইয়োর স্কিল। আর আরেকটা জায়গায় আমি হাইলাইট করব, আমাদের রিপন ভাই বলেছিলেন যে আমরা আসলে নলেজ গ্যাদার করি, দেন স্কিল ডেভেলপ করি, তাই না? তো যখন আপনি আপনার পেয়ারের সাথে বসবেন, হতে পারে সেটা আপনার অনেক হাই স্কিল অথবা লো স্কিল অথবা মিড, এনি লেভেল, যখন আপনি আপনার স্কিল লেভেলের সাথে বসে কথা বলবেন, তখন আপনি নতুন পার্সপেক্টিভ পাবেন। যতক্ষণ না আপনি আপনার পেয়ারদের সাথে কানেক্টেড হবেন, আপনার এক্সটেন্ডেড নেটওয়ার্কটা আসলে গ্রো করবে না। তো এই জায়গাটাই আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা যখন এটা চাচ্ছি, আমরা না শুনে, আমি ভাইকেই কোয়েশ্চেন করছি এটা, যে আমরা ফ্রিল্যান্সারদের কথা না শুনে, আমি এটা এক্সপেক্ট করছি যে আপনি অন্যান্য যারা আছে তাদের মত নেন, যে আসলে স্কিল বেস গ্রুপ বা স্কিল লিড গ্রুপ ভালো নাকি আদার স্কিলের সাথে কথা বলা ভালো। এটা আপনাকে আমি সাজেস্ট করছি, আপনি শুনে দেন আপনি সেটেল করে দেন। আদারওয়াইজ আপনার যে হাবের যে ইনিশিয়েটমেন্টটা, এখানে একটা গোড়ায় গলত হয়ে যাবে। আচ্ছা,
ওই কারণে কিন্তু আমরা আপনাদের কাছ থেকে Right. ইনপুটগুলো নিচ্ছি না Right. আর এটা কিন্তু মাত্র শুরু। তো এই যেই জায়গাটা চিন্তার জায়গা সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা যখন মানে কি এই মূল কাজে যাব তখন কিন্তু প্রত্যেকটা সেক্টর ওয়াইজ, প্রত্যেকটা গ্রুপ ওয়াইজ, প্রত্যেকটা টায়ার ওয়াইজ, এভরি টায়ারে আমরা কিন্তু কনসাল্ট করব। Right. তো সুতরাং সবার কাছ থেকে ইনপুটস আমাদের আসবে Right. ডেফিনেটলি ওইটা ফাইনালাইজেশনের আগে। তো আশা করি যে আমরা যে পরের স্লাইডে যেখানে যাবো যে ভাই দিয়ে দিছে হ্যাঁ, আমার একটা গ্রুপ অ্যাক্টিভিটিটাতে জি প্লিজ গুরুত্বপূর্ণ হইলে বলেন, হ্যাঁ গুরুত্বপূর্ণ। নাইলে ওই আলোচনা চলে যাচ্ছে। হ্যাঁ যেমন এটা সহজ বিষয় আর কি। এখানে যারা ফ্রিল্যান্সার আছেন আপনারা কি কোনো প্রতিষ্ঠান থেকে শিখছেন নাকি নিজেরা নিজেরা শিখছেন? প্রতিষ্ঠান থেকে হ্যাঁ প্রতিষ্ঠান থেকে থেকে শিখে নেন। আচ্ছা এটা যে যার যারটা বলতে পারি বা একজন বলতে পারি। প্রচুর আছে, আমি বলি প্রচুর আছে যে কোন প্রতিষ্ঠান থেকে শিখে নেয়। এই 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 জিনিসটা আমাদের প্রচুর আছে। একনাথ ভাই যেটা বললো আমরা এখানে পারতেছি না কেন, আসলে এই যে বেশ কিছুদিন হচ্ছে আর কি সিও নিয়ে কাজ করছে কক্সবাজারে, বেশি দিন না। হ্যাঁ এখন যে মনে করেন হাবের জন্য যেটা বলতেছে এটা আজকে আমরা মানে একটা আলোচনা করতেছে, মানে আমাদেরকে মানে প্রত্যেক লেখা দিবে যে সামনে হতে পারে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো যে সামনে হবে, মানে আরো ভালো ফ্রিল্যান্সার হবে, একদম খুলে থেকে গ্রাম থেকে উঠে আসবে। এটা একদম হলো যে নাসির সাহেব উনি আসছে না, আরো হবে। আরেকটা কথা হচ্ছে এসএসপি তে কিন্তু আমি প্রথমে একটা সবচেয়ে বেশি অনুরোধ করি সেটা হচ্ছে যেমন আমাদের কিন্তু দেখার জন্য, কারণটা হচ্ছে আমরা মনে করেন ট্রেনার হায়ার করি, তারপর হচ্ছে ল্যাব সেটআপ থেকে শুরু করে যা যা খরচ আছে আসলে একটা বোঝানো যায় না। আর যে পরিমাণ একটা ট্রেনের জন্য টাকা দেওয়া হয় এই পরিমাণ ট্রেনিং দিয়ে ভালো ট্রেনার পাওয়া যায় না। প্লাস আচ্ছা, হচ্ছে আমি আমি একটু আপনাদের সাথে বলতে চাই আজকে আমাদের এই সাবজেক্টটা এটা না। আমি এর আগে এই ভাইকে বলছি, ফারুক ভাইকে আমি খাওয়াই দিছি যে আমাদের আজকের আলোচনার বিষয়টা এটা না। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই যে কনসেপ্টটা, যে এসএসপি যে কনসেপ্টটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। আমরা থিঙ্ক করতেছি প্রজেক্ট কেন্দ্রিক, যে আমাকে মানে এখানে যারা এসএসপি কাজ করে আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে ভাই প্রজেক্ট তো শেষ হয়ে যাচ্ছে, পরে আমাদের জন্য কি আসবে, পরে হোয়াট নেক্সট, সামনের প্রজেক্ট কি? এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কাজ আমাদের এই সমস্যার জন্য কিন্তু আজকে এই আলোচনাটা, যে আমরা কিভাবে আমাদের এসএসপি গুলোকে মানে ইনকাম জেনারেটিং এর জায়গায় নিতে পারি। যেহেতু আইসিটি স্কিল দিচ্ছি, আমরা ফ্রিল্যান্সিং হাব গুলো কিভাবে তৈরি করতে পারি, এজন্যই কিন্তু এই লোকগুলো আপনাদের কাছে এসেছে ন্যাশনাল। আসছেন কেন? যে আপনাদেরকে ওই গাইডেন্সটা দিবে যে আপনি এই মার্কেটটা ধরেন। অনেক প্রতিষ্ঠান আছে, ট্রেনিং সেন্টার আছে, তারা কিন্তু কোনো প্রজেক্ট নিয়ে কাজ করে না, প্রজেক্টের কাছেও যায় না। ট্রেনিং দিচ্ছেন এখন, তাকে সেকেন্ড ফেজ স্কিল আপগ্রেডেশনের জন্য কখনো বলেছেন? আমাদের তো কক্সবাজার 2 বছর হচ্ছে এখন। চিন্তা করছেন যে গভর্নমেন্ট প্রজেক্টের টাকা আসলে আমি স্কিল আপগ্রেডেশন করে দেব। ম্যাডাম গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে 2 বছর। আমি 2 স্কিল বছর তো আপগ্রেডেশন করে দেই। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, যারা একটু জানতে পারে না যে এটা দিয়ে টাকা ইনকাম করা যায়, মানুষের আমরা তো দিন শেষে মানুষ, তাই না? তখন কিন্তু ওটার পিছনে খরচ করতে ready হয়। আপনি কি আমার হিসাব বুঝেছেন? ধরেন আপনি তাকে বেসিক ট্রেনিং দিয়েছেন, আপনার কাছে তার টোটাল ডাটাবেস আছে, আপনি জানেন যে বেসিক ট্রেনিং দিয়ে 2 বা 3 মাস চলবে। 3 মাস পরে একবার তুমি কেমন আছো, কি কাজ করছো, কিভাবে চলছো, আরেকটু ভালো শিখলে না তুমি এটা করতে পারবে। এই কথাটা কিন্তু আমরা ট্রেনিং সেন্টারে বলতে চাই। আমি যেমন মানে আমি অন্য কারো হিসাব করব না, আমার নিজের কোম্পানির হিসাব করব। আমার কোম্পানি যতজন এমপ্লয়ি, 247 জন এমপ্লয়ি আমি ট্রেন করছি। এবং আপনি জানেন আমরা পার্ট করে 28 জন করে রেগুলার স্কিল আপগ্রেডেশন চালাই, এবং এই স্কিল আপগ্রেডেশনের টাকা আমি খরচ করি, ওর স্যালারি থেকে ও কিন্তু দিবে। কারণ ও জানে যে আজকে যদি আমি এখানে 50,000 টাকা খরচ করি, কালকে সকালবেলা আমার সিইও আমাকে 75,000 টাকা স্যালারি দিবে। ধরেন একদম সিম্পল হিসাব, আমার গাড়ির ড্রাইভার আমার রাজশাহী অফিসের ম্যানেজার, ওর বেতন শুরু ছিল 6,000, এখন হচ্ছে 85,000। প্রথম ট্রেনিংটা আমি ওকে ফ্রি শিখাইছি, তারপর বাকি ট্রেনিং কিন্তু নিজে পয়সা খরচ করে শিখছি। আপনারা নারিশমেন্ট করতে চান না, একটা ইকোসিস্টেমের ফার্স্ট অংশ বেসিক ট্রেনিং যদি গভর্নমেন্ট দেয়, সেকেন্ড অংশ আপনাকে তাকে জানাতে হবে যে এটার থেকে আপগ্রেডেশন ট্রেনিং যদি তুমি করো, তাহলে এখন যদি তুমি $5 ইনকাম করো, তখন তুমি $12 ইনকাম করতে পারবে। এই নলেজটা আপনি ওকে দিচ্ছেন না, না হলে ও নেক্সট ফেজে আপনার কাছে কিভাবে আসবে? যার কারণে একটা প্রজেক্ট যখন বন্ধ হয়ে যাচ্ছে, নেক্সট আপনি ট্রেনিং সেন্টার চালাতে পারছেন না। আপনি ট্রেনিং সেন্টারে স্কিল আপগ্রেডেশন এবং রেগুলার বেস তাকে আসেন। আমাদের যতগুলো ট্রেনিং হয়েছে, কোনো ট্রেনিং থেকে গুগল সার্টিফিকেশন আছে না,
কিন্তু আপনি যদি আপনার ট্রেনারকে এটা বলেন যে মার্কেট প্লেসে যে কাজ করছো এটার এক্সপিরিয়েন্স বা পোর্টফোলিওর ভিতরে সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে গুগল সার্টিফিকেশন, তোমাকে আরো কিছু কোর্স আমার কাছে করার পরে তুমি ওটা পাবা, তখন তোমার মার্কেট প্লেসের পোর্টফোলিওতে রেটিং 5 হয়ে যাবে। এই কথাটা তো আপনি বলছেন না? আপনারা প্রত্যেকটা ট্রেনিং সেন্টার ইজ এন্ড এভরিওয়ান নিজে সাস্টেইন করতে পারে। ট্রেনিং সেন্টার শুড হ্যাভ আ সাস্টেইনেবল মডেল যেটাতে গভর্নমেন্ট প্রজেক্টের দরকারই নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিয়ে চলা যায় যদি ফ্রিল্যান্সিং এর কোর্স অ্যাপ্রোপ্রিয়েট চালানো। আপনাকে অনেক ধন্যবাদ। আপা আমাকে একটু সুযোগ দেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব একদম রিয়েলিস্টিক, ভেরি রিয়েলিস্টিক কথা বলছেন। আমি ছোট্ট 1 মিনিটে বলি, আমার শেষ, আমরা অ্যাক্টিভিটিতে যাব। ছোট্ট একটা কথা বলি যে সাস্টেইনেবিলিটির জায়গা আমি কিন্তু এতক্ষণ এসএসপি পক্ষে কথা বলছি, রাইট? আমি এতক্ষণ এসএসপি পক্ষে কথা বলছি, এখন আমি এসএসপি বিপক্ষে বলতে চাই। এসএসপিরা সবসময় ভিক্ষার থালা নিয়ে বসে থাকে। সরি টু সে, এসএসপিরা ভিক্ষার থালা নিয়ে বসে থাকে। আপনাদের এই কথা বলছি, সাস্টেইনেবিলিটির কথা আমরা চিন্তাই করি না যে আমি কিভাবে প্রজেক্ট ছাড়া চলবো, এই জিনিস আমরা চিন্তা করি না। দন্ত নয় করে না, এটা আমরা চিন্তাই করি না। আমি দুইটা এক্সাম্পল বলি। এই আইএসসি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল, আইএসসি দুইজন চেয়ারম্যান, সরি সিইও, আইএসসি দুইজন সিইও পেইড। আপনারা ভালো চিনবেন, ন্যাশনাল লেভেলে যারা করতেছেন তারা একদম নাম সহ চিনবেন। তো এই দুইজন যখন প্রজেক্ট বন্ধ হয়ে গেছে, ওনাদের স্যালারি নাই। আমি ফোন দিতেছে, ভাই কোথাও কোনো কাজের ব্যবস্থা আছে কিনা, কি আছে না আছে। ইভেন এর ভিতরে একজন হলো এডিশনাল সেক্রেটারি, এক্স এডিশনাল সেক্রেটারি। তো ওনাকে আমি বললাম, স্যার বলেই বললাম যে স্যার এই যে 5 বছর কাজ করছেন, মানে হোয়াটস দ্য পাথওয়ে টু সাস্টেইনেবল, আপনি সাস্টেইনেবিলিটির জন্য কি করছেন? কোনো অ্যান্সারই নেই। মাসে প্রায় 5 লাখ টাকা স্যালারি নিচ্ছে, হ্যাঁ, 5 বছর কাজ করছে, একটা স্কিলস কাউন্সিল দাঁড়া করতে পারে না। আই থিংক আমি তো চুনোপুটি, হ্যাঁ, 1 বছর ইজ গুড এনাফ একটা আইএসসি দাঁড় করে দেওয়ার জন্য। একটা আইএসসির এত পাওয়ার আছে, আইএসসি মানে হোল ইন্ডাস্ট্রি আমার। আমি আইএসসি সিইও মানে হচ্ছে যে হোল ইন্ডাস্ট্রি, ওই সেক্টর আমার কথা উঠবে বসবে, বাউন্ড তারা বসবে। সেই পাওয়ার থাকা সত্ত্বেও তারা কিছুই করে না, লবডঙ্গ। তাই সাস্টেইনেবিলিটির জায়গা তো আমরা চিন্তা করি না। আমরা এসএসপি আমরা কেন ওইটা চিন্তা করি না? হ্যাঁ, এই ভাই যদি বেশি জরুরি না হয় একটু হজম করে। জরুরি না, আচ্ছা জরুরি হইলে 1 মিনিট অল্প সময় বলেন। আমি আদার জায়গায় যেতে চাই না। অলরেডি ফার্স্ট কাছাকাছি আমাদের প্রজেক্ট এই জায়গায় না। শুরুতে কমপ্লিটলি ডিসএগ্রি করতেছে এবং আপনি যেটা বলছেন ভিক্ষা থালা নিয়ে বসে আছেন, এটা আপনি কমপ্লিটলি আমাদেরকে ডিমোটিভেটেড করছেন। আপনারা যেভাবে বলতেছেন আমরা ট্রেনিং সেন্টারটা একেবারে ক্লোজ করে দিতে হবে, মনে হয় আমরা অপরাধ করছি প্রজেক্ট নিতে আসলে ভিক্ষা থালা নিয়ে বসে আছেন। আমার আগের কথাগুলিকে আপনি তাহলে কোনো গুরুত্বই দেন না। গুরুত্ব সবকিছু গুরুত্ব দিচ্ছি সবাই। আমি এত কোন কিন্তু বলছি, একটা পয়েন্ট আমি বলতেই পারি, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা অ্যাক্টিভিটিতে যাই। থ্যাংক ইউ। আমাদের মূল জায়গা হচ্ছে যে আমরা সবাই মিলে এই সাস্টেইনেবল জায়গায় যাব, সেই জায়গাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইখানে ন্যাশনাল এক্সপার্ট যারা আছে, এই যে ভাই আছে, এই টাকাকে রবিন ভাই আছে না, ওনারা আমাদের, আমি ডিজিটাল মার্কেটিং এর জন্য গুগল ফর্ম ছাড়ছি, আমার আবেদন করছে আপনার প্রায় 75 জনের মতো। এবার 75 জনকে আমি আবার ডাকতেছি, ওরা কেউ আসতেছে না, ফ্রিজও করতে পারতেছে না। এই তো ঝামেলা। কারণ হচ্ছে একটা স্থানবিদ একটা বিষয় আছে, যেমন আমাদের মধ্যে এসএসপি অনেকে প্রাইভেট চলতেছে, আবার অনেকে আবার আপনার গভর্নমেন্ট পদক নিয়ে আসে। আমরা কিন্তু গভর্নমেন্ট পদকে ছিলাম না। এই কয়েক মানে আপনি আজকে ডিজিটাল মার্কেটিং বাদ দিয়ে কালকে সকালবেলা বলবেন যে আমি একদম ডাইরেক্ট মার্কেট প্লেস না, আপনি ওই ছেলেগুলোকে বেসিক ছাড়া বেসিক আমরা আচ্ছা আমাদের কাজের জায়গায় চলে যাই আমরা। তো আমি একটা থ্যাংক ইউ দিতে চাই আমাদের এই কি বলে নাসির ভাইকে। নাসির ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে যে ডিমান্ড এন্ড সাপ্লাই। আমি রিয়েলি গ্রেটফুল এন্ড হাম্বল টু ইউ যে তার মতো একজন সো ইয়াং, হ্যাঁ, যে মানে কি এই শব্দটা এই ফোরামে দাঁড়িয়ে বলতে পারছে, ডিমান্ড এন্ড সাপ্লাই। হ্যাঁ, আমি অন্য সবার কাছে রিকোয়েস্ট করব যে আমরা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি, এটা আমাদের জন্য অনেক ফল বয়ে আনে। থ্যাংক ইউ ভেরি মাচ, স্যালুট ফর ইউ। ওকে, আমাদের এই অ্যাক্টিভিটিতে যাই প্লিজ। সবাই আমাদের কাগজপত্র পেয়েছি।
সবাইকে আমরা কাগজ কলম পেয়েছি মোটা নষ্ট হয়ে গেছে তো এখন আসলে আগে যে একটা না প্লিজ